নমস্কার বন্ধুরা, আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন। বন্ধুরা, এর আগে আমি পিটুনিয়ার দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। পার্ট 1 এবং পার্ট 2 পর্বে একদম নার্সারি থেকে ছোট্ট ছোট্ট চারা নিয়ে এসে কিভাবে গাছগুলোর যত্ন এবং পরিচর্যা করছি সেটি আমি দেখিয়েছি। এবং ঠিক এর আগের ভিডিওতে 10 থেকে 12 দিন আগে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি সেখানে আমি দেখিয়েছি যে গাছগুলোকে ঝোপালো করতে গেলে আমি যে কুঁড়িগুলো এসেছিল সমস্ত কুঁড়িগুলো কেটে ফেলেছিলাম। এর যে বড় বড় পাতাগুলো ছিল, যে পাতাগুলো নিচের ব্রাঞ্চগুলোকে গার্ড করে দিচ্ছিল, যার ফলে নিচের ব্রাঞ্চে রোদ পাচ্ছিল না ঠিক মতো, সেই সমস্ত ব্রাঞ্চগুলো পাতাগুলোকে আমি সব গাছ থেকে কেটে পরিষ্কার করে দিয়েছিলাম। তারপরে তখন আমি বলেছিলাম যে আমি ঠিক 10 থেকে 12 দিন বাদে একটা আপডেট আপনাদেরকে দেখাবো। তো সেই আজকের এই 2023-2024 সেশনে পিটুনিয়ার পার্ট 3 বা আপডেট পর্বে আমি গাছগুলোকে দেখাবো যে গাছগুলোকে কেমন একটা সেফ নিয়ে আসতে পারছি এবং গাছগুলোকে এখন কি ধরনের যত্ন এবং পরিচর্যা করছি। চলুন বন্ধুরা, আমরা গাছগুলোকে দেখতে দেখতে গাছগুলোর সম্পর্কে একটু জেনে নেই আর গাছগুলোকে কি ধরনের যত্ন পরিচর্যা করছি সেটাও আমরা শুনে নেই। চলুন। এর আগের দিন আমি এই গাছগুলোকে একদম পুরো প্রুনিং বলতে পারেন, যে কাটাই ছাঁটাই করেছিলাম, যে এই ধরনের যে সমস্ত কুঁড়িগুলো ছিল সেই ধরনের সমস্ত কুঁড়িগুলোকে আমি গাছ থেকে ঠিক এই রকম জায়গা থেকে এই যে একটা কুঁড়ি ছিঁড়ে ফেলবো, মানে যে শুধু ফুলটাকে ছিঁড়ে দেবো তা নয়, একদম এই যে বোঁটাটা দেখা যাচ্ছে এই বোঁটার এইখান থেকে কুঁড়িটাকে কেটে দিয়েছিলাম। এবং এই যে ডালের ডগায় যে সমস্ত কুঁড়িগুলো এসছে এইখানকেও আমি একদম এই যে ডালের ডগা থেকে এই জায়গা থেকে কুঁড়িটাকে কেটে দিয়েছিলাম। তো যারা ভিডিওটা দেখেছেন তারা তো জানেনই কিভাবে কেটেছি, আর যারা দেখেননি তারা কিন্তু ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তারপরে সেইটা করার পরে আবার গাছে কিন্তু কুঁড়ি চলে আসলো। তখন আমি আবার গাছের কুঁড়ি কেটে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি কুঁড়িগুলোকে ফেলিনি, এখানেই রেখেছিলাম। কুঁড়িগুলো শুকিয়ে গেছে দেখুন। এই কাজটা করতে খুব খারাপ লাগবে যে গাছের ফুল কুঁড়ি কেটে ফেলে দেবো, কিন্তু এই কাজটা যদি আমরা অন্ততপক্ষে 2 থেকে 3 বার করতে পারি তাহলে দেখতেই পাচ্ছেন যে গাছের যে চেহারা কি হতে পারে। এবার এই যে টবের সাইডগুলো খালি আছে, এই খালি অংশটা কিন্তু টব ছেড়ে পুরো বেরিয়ে আসবে এবং গাছটার যে একটা রাউন্ড শেপ, সুন্দর একটা কম্প্যাক্ট শেপে চলে আসবে এবং পুরো টবটা ভরে যাবে। দেখুন এই গাছটা দেখুন যে কত সুন্দর, প্রায় টবটাকে ভরিয়ে ফেলছে এবং কত ব্রাঞ্চ এসছে দেখতে পাচ্ছেন। আমি গাছটাকে যে ফুল কাটার যে ব্যাপারটা, এটা 2 বার করে করেছিলাম। তো এখন যেহেতু আমি যখন ভিডিওটা করছি ডিসেম্বর মাসের 17 তারিখ, এরপরে যদি আমি আবার কুঁড়িটা কাটি সেক্ষেত্রে কিন্তু ফুলটা নিতে দেরি হয়ে যাবে। তো আমি আর কুঁড়ি কাটছি না, আমি এবার গাছে ফুল নিয়ে নেব। এবার যে সব গাছই একসাথে লাগিয়েছি তা নয়, একটু আগে পরে লাগানো হয়েছে, যার ফলে গাছের চেহারার কম বেশি হতে পারে বা ভ্যারাইটি অনুযায়ী কম বেশি হতে পারে। কিন্তু আমরা যদি একটু শুরুতে গাছটা লাগাই সেক্ষেত্রে কিন্তু আমরা অসাধারণ শেপ এই পদ্ধতিতে আনতে পারবো। তাহলে আমি যেটা করলাম যে 2 বার প্রুনিং করেছিলাম, 2 বার প্রুনিং করার পরে গাছগুলোকে এবার আমি ফুল নেওয়া শুরু করছি। আপনারা চাইলে আরেকবার এই গাছগুলোকেও, এরকম ধরনের যদি গাছ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আরেকবার প্রুন করতে পারেন। মোটামুটি আপনি যখন থেকে ভাববেন যে এবার হ্যাঁ ফুল নেওয়া যায়, তার আগে কুঁড়ি কাটা বন্ধ করে দেবেন। এরকম না যে কুঁড়ি কাটছি বলে আর গাছে ফুল আসবে না। আমরা যদি এই কুঁড়িগুলোকেও ফেলে দিই আবার কিন্তু গাছে নতুন করে ব্রাঞ্চ দেখা দেবে এবং নতুন করে ফুল আসবে। দেখুন আমার গাছগুলো কিন্তু প্রত্যেকটা গাছ সুন্দর শেপ আসছে এবং এই যে বাকি অংশটা খুব শীঘ্রই ভরে যাবে। আর আমি যেহেতু অনেকগুলো গাছই লাগিয়েছি, দেখুন প্রত্যেকটা যে গাছগুলোতে ফুল চলে আসছে ফুলের ভ্যারাইটিগুলোও দেখা যাচ্ছে। এগুলো সব সিঙ্গেল ভ্যারাইটির, কোনোটা স্টার পিটুনিয়া আছে, কোনোটা সিঙ্গেল এক কালারের পিটুনিয়া আছে। এবং যে কালারগুলো আসছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আমরা পেয়েছি। এবার এই পিটুনিয়া গাছের ক্ষেত্রে যত্ন পরিচর্যার ব্যাপারটা আসি। এই গাছ কিন্তু খুব সেনসিটিভ গাছ। সেনসিটিভ কিসের জন্য? না, এর শিকড় বেশি জল সহ্য করতে পারে না। জল যদি, দেখুন জল সহ্য করতে পারে না মানে বলাটা ভুল হবে। কারণ কি? কারণ আপনারা জানেন যারা পশ্চিমবঙ্গে থাকেন যে ডিসেম্বর মাসে এবছর 7 তারিখে একটা বিশাল বড় নিম্নচাপ হয়েছে। 6 তারিখ থেকে বা তার একদিন আগে থেকে আকাশ মেঘলা হয়েছে এবং 7 তারিখে সারাদিন মানে 24 ঘন্টায় 2 মিনিটও বিশ্রাম পায়নি, কন্টিনিউ বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির মধ্যে আমার প্রত্যেকটা গাছ খোলা এইখানেই এইভাবেই ছিল।
তবুও দেখুন গাছে কিন্তু কোনো গাছ একটা পাতা পর্যন্ত পচেনি। মানে জল সহ্য করতে পারে না বলতে আমি যেটা বলতে চাইছি যে টবের মাটিতে যাতে জল না জমে থাকে, এইটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যে টানা বৃষ্টি হয়েছে, 24 ঘন্টা বৃষ্টি হয়েছে, আমি সারাদিন অন্ততপক্ষে ছাতা মাথায় দিয়ে 4 থেকে 5 বার ছাদে এসেছি গাছগুলোকে দেখতে। আমি কোনো সময়ের জন্য এসে দেখিনি যে কোনো টবের মধ্যে একটুও জল দাঁড়িয়ে আছে। মানে মাটিটা এত সুন্দর মাটি ছিল, জল পড়ার সঙ্গে সঙ্গে পুরো জলটা নিচে যে ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে ড্রেনেজ হয়ে বেরিয়ে গেছে, ফলে মাটিতে জল দাঁড়ানোর কোনো অবকাশ পায়নি। কিন্তু প্রত্যেকের পক্ষে এরকমভাবে মাটি পাওয়া, যে মাটিটা তৈরি করাটাই ব্যাপার নয়, এই ধরনের বেলে দোআঁশ মাটি পাওয়া এবং সেই বেলে দোআঁশ মাটিটা তৈরি করা সেটা কিন্তু কঠিন কাজ আছে। তাই আমরা সবসময় জলের ব্যাপারটাই সাবধান হব। কারণ কি, জল যদি একটু বেশি হয়ে যায়, দেখা যায় টবে জল দাঁড়িয়ে গেল, সেক্ষেত্রে উপরের দিকে হয়তো আপাতভাবে মনে হতে পারে যে জলটা টেনে নিয়েছে, কিন্তু জল যদি দাঁড়িয়ে থাকে মাটির নিচে কিন্তু অনেক সময় ধরে জল দাঁড়িয়ে থাকতে পারে নিচের দিকে। তখন কি হবে, টবের নিচের যে মাটিগুলো থাকবে বা টবের নিচের যে শিকড়গুলো আছে নিচের দিকে, সেই শিকড়গুলো ড্যামেজ হতে শুরু করবে, শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হবে, ফলে গাছ কিন্তু ঝিমোতে শুরু করে দেবে। আর মাটিতে যদি জল বেশি হয়ে যায় সেক্ষেত্রে মাটির যে পিএইচ ব্যালেন্স সেটা ডিসব্যালেন্স হয়ে যাবে, কম বেশি হয়ে যাবে। গাছ মাটি থেকে খাবার নিতে পারবে না। খাবার মাটিতে পর্যাপ্ত পরিমাণে দেবেন বা পর্যাপ্ত পরিমাণে থাকা সত্ত্বেও যদি মাটিতে জল বেশি থাকে, গাছ কিন্তু সেখান থেকে কোনো খাবার নিতে পারবে না। এই জন্য জল দেওয়ার ব্যাপারটা খুব সতর্ক হতে হবে। মাটিতে আমরা ময়েশ্চার রাখবো, মাটিতে যাতে শুকনো না থাকে, শুকনো থাকলে তো গাছ ঝিমিয়ে যাবে, গাছের গ্রোথ আসবে না। কিন্তু মাটিতে যাতে ময়েশ্চার থাকে সেটা যেমন নজর দেবো, মাটিতে যাতে অতিরিক্ত জল দাঁড়িয়ে না থাকে। বা দেখুন আমি মাটিটা একদম নরম মাটি কিন্তু দেখতে পাচ্ছেন, কিন্তু আমি যদি মাটির মধ্যে এইভাবে দেখতেন কিভাবে চাপ দিচ্ছি, এইভাবে চাপছি, তার হাতে কিন্তু কোনো রকম দেখুন কোনো রকম কাদা নেই। দেখুন আমি একদম কতটা চেপে দিলাম, হাতে কিন্তু দেখুন কোনো কাদা আসবে না। মানে মাটিটা কিন্তু ময়েশ্চার একটা ব্যাপার রয়েছে, কিন্তু মাটির মধ্যে কোনো রকম কাদাটে ভাব নেই, মানে শিকড় কোনোভাবেই ক্ষতিগ্রস্ত নয়। এবার গাছের শিকড় ভালো আছে সেটা আমরা বুঝবো কি করে? সেটা আমরা যদি উপর দিকে দেখতে পাই, গাছের উপর দেখে কিন্তু মাটির নিচের কি কন্ডিশন সেটা আমরা পরিষ্কার বুঝতে পারবো। পাতাগুলো দেখুন একদম টান টান সবুজ রয়েছে, কোনো ঝিমধরা ব্যাপার নেই, একদম টান টান ভাবটা রয়েছে। এর কালচে যে সবুজ ঘন কালো একটা যে কালার, সেইটা দেখলে একটা বোঝা যাচ্ছে গাছটা কিন্তু একটা চকচকে ব্যাপার রয়েছে। এইটা থেকে বুঝতে পারবো যে উপরটা যতটা সুন্দর লাগছে চকচকে আছে, এর মাটির মধ্যে শিকড়টাও কিন্তু ততটা সুন্দর আছে। পিটুনিয়া গাছের একটা গুরুত্বপূর্ণ সমস্যা আমি দেখতে পেয়েছি, সেটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি দেখাচ্ছি একটা গাছ, ধরুন এখানে যে গাছটা আছে, এই যে এই গাছটা, হঠাৎ করে দেখা যায় কিছু গাছ একদম পাতাগুলো এইভাবে মুড়িয়ে যায়, মুড়িয়ে গিয়ে এবং যে ফুলগুলো দেখতে পাচ্ছেন না, এই সমস্যাটা কিন্তু অনেকেই ভুগছে হয়তো আপনারা। আমার যে এরকম হয় না তা না, আমার প্রতি বছরই একটা বা দুটো গাছে হয়, এবছরে এই গাছটাই আমি দেখতে পাচ্ছি। এর যে মানে যখনই আমি দেখলাম, প্রথম দিন যখন দেখলাম, ডে ওয়ানে দেখলাম পাতাটা একটুখানি যেন মোড়ানো মতো ভাব, আমি তখনই কিন্তু মাকড়নাশক হিসেবে কাকা ব্যবহার করলাম, তারপরে নিম তেল ব্যবহার করলাম, আরেকটা কীটনাশক দিলাম, কোনোভাবেই আমি গাছটাকে রুখতে পারলাম না। মাটিতে যে জল বেশি হয়ে যায় সেরকম না, মাটিটা দেখতেন সাদা সাদা ভাব আছে, আমি জল কমালাম, আমি এই গাছে মাইক্রো নিউট্রিয়েন্ট একবার দিলাম, তারপরে আমি এই গাছকে একটা গাছের করলাম কি পাতাগুলো সব কেটে দিলাম। আবার যে এই যে সবকিছু দিলাম বলে পাতা কুঁকড়ে গেল তা কিন্তু নয়। আমি যে একটা নির্দিষ্ট টাইম মেইনটেইন করে এই সমস্ত জিনিসগুলো গাছটাকে দিয়েছি, কিছুতেই আমি গাছটাকে ঠিক করতে পারলাম না। আমার যেটা মনে হয়েছে এটা হয়তো এটা যে বীজটা থেকে চারাটা তৈরি হয়েছে সেই বীজটাতে রোগগ্রস্ত থাকতে পারে, অথবা যদি অন্য কোনো কারণ হয় বা এর সমাধান কি আছে, যদি দর্শক বন্ধু কারোর জানা থাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আমি সেই কমেন্টটাকে পিন পোস্ট করে দেব, তাতে আমার মতো যারা এই সমস্যায় ভুগছেন তারা অনেক উপকার পাবেন। তো এই গেল একটা সমস্যা। এবার পিটুনিয়া গাছে আমি একটা পাতা দেখাই, তাহলে আপনারা খেয়াল করবেন যে সুন্দর সুস্থ গাছ, এই যে এই গাছটা দেখুন, এই যে সুন্দর সুস্থ গাছ, এই যে ভিতরের যে পাতাটা দেখতে পাচ্ছেন, এই যে পাতায় দেখুন মাঝখান দিয়ে একটা দাগ মতো আছে। শুধু এইটা নয়, এই যে ভিতরের দিকে একটা পাতা দেখেন, এইখানটা একটা দাগ আছে, এই পাতাটাও আছে। তো এই যে হঠাৎ করে দেখলাম সুস্থ গাছ, কোনো সমস্যা নেই, হঠাৎ একদিন বিকালে আমি এসে দেখি যে পাতায় এরকম দাগ চলে এসছে। এইগুলো এর মধ্যে যে সাদা মাছি, বিভিন্ন মাকড় ইত্যাদি ইত্যাদি যেগুলো থাকে, এরা করে কি পাতার নিচের থেকে এই যে
এই যে শিরা উপশিরাগুলো আছে এইখান থেকে রস শুষে নেয়, ফলে পাতার যে ক্লোরোফিলগুলো সেগুলো নষ্ট হয়ে যায়, নষ্ট করে দেয়। ফলে এই যে অংশগুলো পাতার যে সবুজ অংশ সেটা নষ্ট হয়ে গিয়ে রংটা ফ্যাকাশে হয়ে যায়। তো এইগুলো দেখা মাত্র কিন্তু গাছে আমাদের কীটনাশক বা মাকড়নাশক স্প্রে করতে হবে। তো আমরা সচরাচরই বলছি যে একদম প্রথম থেকেই যে আমরা গাছে আমরা প্রতি 12 থেকে 14 দিন অন্তর একটা মাকড়নাশক হিসেবে কাকা ব্যবহার করব, আর প্রতি সপ্তাহে আমরা নিম তেল আমি ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো একটা মাকড়নাশক, আমি কিন্তু কাকা ব্র্যান্ডকে প্রমোট করছি না, আপনারা চাইলে যে কোনো মাকড়নাশক ব্যবহার করবেন আর কীটনাশক ব্যবহার করবেন, অল্টারনেট করে মাসে একবার করে, এটা একবার ওটা একবার, এইভাবে ব্যবহার করবেন। তাহলে মাসে দুবার মাকড়নাশক দেওয়া হয়ে যাবে। তাহলে দেখবেন গাছে কিন্তু কোনো রকম পোকামাকড়ের যে আক্রমণ বা গাছের যে পাতাগুলো ডিফেক্টিভ সেটা আসবে না। আর পাতা যতটা সুস্থ থাকবে আমাদের গাছ কিন্তু ততটা ভালো থাকবে। তাহলে আমরা গাছের যে রোগ পোকা সেটা বললাম, গাছের জল সেটা বললাম। এবার আসবো গাছের খাবারটা কি দেবো। দেখুন আমরা প্রথম দিকে গাছে বৃদ্ধি বিকাশের জন্য শস্যের খোল ভেজানো জল দিয়েছি, কিন্তু আমি বারবার বলেছি যে এই গাছের কিন্তু যে শস্যের খোল ভেজানো জলটা দেওয়াটা একটু সেনসিটিভ ব্যাপার আছে, একটু পাতলা করে দিতে হবে, ঠিক ওই জল দেওয়ার মতো, কারণ শস্যের খোল জলটা শুকাতে একটু সময় লাগে, মাটিতে বসে গেলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা সরষার খোল ভেজানো জলটা খুব পাতলা করে ব্যবহার করতে পারবো, অথবা আমরা যদি কোনো গোবর, নর্মাল গোবর, কাঁচা গোবর, সেটাকে 4-5 দিন পচিয়ে সেই লিকুইডটাকে ব্যবহার করি, সেটা দিতে পারবো। আমরা ঘুঁটে শুকনো গোবর যেটা সেটা ভিজিয়ে গাছে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু যে ফাঙ্গাস লাগার যে ব্যাপারটা সেটা কম থাকবে। এছাড়া আমরা প্রথম দিকে গাছের বৃদ্ধি বিকাশের জন্য ডিএপি, যে দানা আকারে যে সারটা বাজারে কিনতে পাওয়া যায়, সেই ডিএপিটা মোটামুটি 1 লিটার জলে মোটামুটি 50 গ্রাম মতো গুলে দিয়ে, ভালো করে গুলে সেখান থেকে আমরা যতটুকু জল নেব বা ওই 1 লিটার জলটা আরও 10 লিটার জলের সাথে মিশিয়ে সেই জল আমরা মোটামুটি 100 গ্রাম করে এক একটা গাছে দিতে পারবো। এইভাবে গাছের প্রথম দিকে আমরা দিতে থাকবো। এইবার দেখুন আমরা এই সময় গাছে কি ধরনের খাবার দেব। এই সময় আমরা গাছে 10-26-26 নামক যে রাসায়নিক সার বা 15-15-15 নামক যে সুফলা, সেই দুটোর মধ্যে যে কোনো একটা গাছের চেহারা গ্রোথ অনুযায়ী মোটামুটি 1 চামচ, আমি ধরুন এই টবটার জন্য 1 চামচ প্রতি 15 দিন অন্তর দিতে পারবো। আর মাইক্রোনিউট্রিয়েন্ট, যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা মাসে একবার বা মাসে দুবার দিতে পারবো। আমি একটা বায়ো প্রোডাক্টের সম্রাট ব্র্যান্ড নামক একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, যেটা আমি ব্যবহার করি। আপনারা চাইলে অ্যাগ্রোমেন গোল্ড ব্যবহার করতে পারেন, বা যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে ব্যবহার করবেন, সেক্ষেত্রে গাছের পাতাগুলো কিন্তু খুব ভালো থাকবে, গাছে কোনো রকম খাদ্য খাবারের অসুবিধা হবে না। এবার দেখা যাবে কি গাছের কিছু কিছু পাতা হলুদ আকার ধারণ করবে, যেমন এই গাছের একটা পাতা দেখাচ্ছি আমি, এটা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এটা দেখুন একদম নিচের দিকের পাতা, এটা পুরনো পাতা। তো এই ধরনের পাতা যদি থাকে ইমিডিয়েট কেটে ফেলতে হবে গাছ থেকে, যে আমার গাছে যে নেই, একটা দুটো হয়তো হয়েছে, এগুলো কেটে ফেলতে হবে। পুরনো পাতা, এগুলো নিয়ে অসুবিধার কিছু নেই। আর এই যে জল পড়েছিল এখান থেকে ফাঙ্গাস বা একটা ব্যাকটেরিয়ার কোনো ইয়ে রয়েছে, ফাঙ্গাসের সম্ভবত আক্রমণ, তো এইগুলোকে ছিঁড়ে ফেলতে হবে। আর একটা জিনিস খেয়াল করুন, এই পিটুনিয়া গাছের যে টবটা কিন্তু পুরো ভরে গিয়েছে, আপনি হয়তো গুনতে পারবেন না শর্ট করে যে কটা ডাল আছে। তো এইরকম যদি একটা টব ভরে থাকে, এর নিচে কিন্তু রোদ পৌঁছানোর সম্ভাবনাটা খুবই কম, বা পৌঁছাবে না। দেখুন এর নিচের অংশগুলো কিন্তু এই যে ফ্যাকাশে, রোদ যেতে যাচ্ছে না, এখানে ফ্যাকাশে হয়ে থাকছে। তাই এইখানে আমি প্র্যাকটিক্যালি দেখাতে পারছি না, এই যে নিচের দিকে যে এই যে পাতাগুলো আছে, এই বড় পাতাটা, এই যে এই যে পাতাটা, এই ধরনের পাতাগুলোকে আপনারা কাঁচি দিয়ে কেটে দেবেন। এই পাতাগুলোকে কেটে দিলে কি হবে, এই পাতাগুলো কিন্তু আমার কোনো কাজে আসছে না, কিন্তু এইভাবে কেটে দিলে এটা একটু ফাঁকা ফাঁকা থাকবে, নিচের দিকে বাতাস চলাচল করতে পারবে। তারপরে দেখা যাবে অনেক সময় এই ধরুন সাপোজ এখানে একটা পাতা আছে, এই যে এই পাতাটা ধরুন, এই পাতাটার জন্য নিচের যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে সেটার বেরোতে অসুবিধা হচ্ছে, হাওয়া বাতাস পাচ্ছে না, ফলে এই ধরনের যে পাতাগুলো আছে আমরা সেইগুলোকে ছিঁড়ে যদি দিই, তাহলে নিচের দিকে যে ব্রাঞ্চগুলো আসছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে গ্রোথ নিতে পারবে। আর একটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন এই যে এই ব্রাঞ্চগুলো মাটির সাথে থেকে থাকলে এইখান থেকে কিন্তু ফাঙ্গাস আক্রমণ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাই এই ধরনের খোলামখুচি বা ভাঙা মার্বেলের টুকরো, এই ধরনের যদি কিছু থাকে, আমরা যদি এই ধরনের এই ডালটাকে আমরা এইভাবে যদি দিয়ে রাখি, এই যে দেখতে পেলেন কিভাবে দিলাম, এভাবে যদি দিয়ে রাখি, তাহলে কিন্তু গাছটাও দেখুন
একটা সুন্দর একটা ব্যাপার আসলো এবং মাটির সাথে এই ব্রাঞ্চটা ঠেকে থাকলো না, ফলে এই যে ডালগুলো এখান থেকে ফাঙ্গাস লাগার যে সম্ভাবনা সেটা থাকবে না। আমরা যদি প্রত্যেকটা ব্রাঞ্চ এভাবে উঁচু করে দিতে পারি তাহলে কিন্তু দেখুন নিচে বাতাস চলাচল করতে পারবে, ফলে নিচেরটা যদি খোলামেলা থাকে রোদ বাতাস চলাচল করতে পারবে, গাছটা কিন্তু অনেকটা রোগমুক্ত হবে। আর একটা জিনিস যে এই পদ্ধতি যদি আমরা অবলম্বন করি সেক্ষেত্রে যে শেষের দিকে যখন গাছে প্রচুর ফুল চলে আসবে শেষের দিকে আমাদের খাবার দিতে অসুবিধা হবে না এবং গাছটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে, মানে অনেক দিন পর্যন্ত এই গাছ থেকে আমরা ফুল পাবো। তো এই হচ্ছে আজকের আমাদের পিটুনিয়ার আলোচনা। তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন যে আমি পিটুনিয়া গাছগুলোর কি ধরনের যত্ন এবং পরিচর্যা। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।